আচ্ছা, মরিচঝাপি হত্যাকাণ্ড নামে কোনো ঘটনা শুনেছেন? যদি না শুনে থাকেন আমি বলছি। এই মরিচঝাপি হলো সুন্দরবনের এক প্রত্যন্ত আইল্যান্ড অঞ্চল। বলা হয় এখানে শয়ে শয়ে মানুষকে নির্মমভাবে অত্যাচার করে, না খেতে দিয়ে, পানীয় জলের অ্যাক্সেসকে ব্লক করে দিয়ে এবং ইকোনমিক ব্লকেজের সাথে সাথে গুলি করে রিফিউজিদেরকে মৃত্যুর কবলে পাঠিয়ে দেওয়া হয়। এইটা হলো স্বাধীন ভারতবর্ষের বাংলার ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। মাত্র আজ থেকে 40 বছর আগে বাম গভর্নমেন্টের আমলে ঘটে যাওয়া এই বর্বরচিত অত্যাচারের ঘটনা সরকারের দ্বারা কিভাবে শয়ে শয়ে অসহায় মানুষ অত্যাচারিত হয় এবং নিষ্ঠুরতার শিকার হয় তার সাক্ষী আছে আজও মরিচঝাপি। তাহলে চলুন এই ভিডিওতে মরিচঝাপির ঘটনা সম্পর্কে সমস্ত কিছু জানবো কেন তখনকার বাম গভর্নমেন্ট এই মানুষগুলোকে এই পরিস্থিতির সম্মুখীন হতে বাধ্য করেছিল এবং কেন একটা সরকারের দ্বারা এরকম বর্বরচিত অপারেশন চালানো হয়েছিল কিছু অসহায় মানুষের ওপর। এবং আপনিও বুঝতে পারবেন যে কিভাবে কলঙ্কময় অধ্যায়কে তখনকার সরকার একদম দাবিয়ে দেয় যাতে কোনো রকমভাবে গোটা ভারতবর্ষ বা গোটা পশ্চিমবঙ্গের মানুষ এটা সম্পর্কে জানতে পর্যন্ত না পারে। এই গল্পের শুরুটা 1947-48-এ যখন দেশ ভাগ হয় ঠিক তখন থেকে ওপার বাংলার মানুষ এপার বাংলায় এবং এপার বাংলার মানুষ ওপার বাংলায় যেতে শুরু করে দেশ ভাগের সময়। এই ওপার বাংলা থেকে যেসব বাঙালি হিন্দুরা এপার বাংলায় আসছিলেন তাদের মধ্যে মূলত দুটি ক্লাস দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে একটা ক্লাস হলো আপার ক্লাস আর একটা ক্লাস হলো লোয়ার ক্লাস। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এইসব কাস্টের মানুষদেরকে আপার ক্লাস বলা হতো এবং শূদ্র বা মূলত নমশূদ্র কাস্টের মানুষদেরকে লোয়ার ক্লাস বলা হতো। এই দুটো ক্লাসের মানুষদের মধ্যে সবথেকে প্রধান পার্থক্য যেটা ছিল সেটা হলো যে এই আপার ক্লাসদের মানুষদের কাছে বিভিন্ন রিসোর্সেস যেমন এডুকেশন, সম্পত্তি, যোগাযোগ ব্যবস্থা এইসব ছিল, কিন্তু লোয়ার ক্লাসদের মানুষদের কাছে কিন্তু সেরকমভাবে সেই সব পর্যাপ্ত রিসোর্সেস ছিল না। এই কারণে যারা আপার ক্লাসের মানুষ এই রাজ্যে এসে প্রবেশ করেন তারা এই রাজ্যের বিভিন্ন বড় শহরে অথবা এই দেশেরই বিভিন্ন রাজ্যের বড় শহরগুলোতে নিজেদেরকে সেটেল করতে সক্ষম হন। কিন্তু যেসব বাঙালি দলিত হিন্দুরা এই দেশে এসে এই রাজ্যে প্রবেশ করেন তাদের কাছে সেরকম রিসোর্স না থাকায় তারা নিজেদেরকে সেটেল করতে কিন্তু পারেননি। তাই সরকারের দায়িত্ব ছিল বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তখনকার দায়িত্ব ছিল যে এই মানুষগুলোকে একটা বসবাসের স্থান ঠিক করে দেওয়া। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তখনকার কংগ্রেস গভর্নমেন্ট তো এই কাজ করেনি, বরং তখনকার কংগ্রেস সেন্ট্রাল গভর্নমেন্টকে এই গভর্নমেন্ট রিকোয়েস্ট করে যে তারা যেন এই বাঙালি হিন্দু দলিত মানুষগুলোকে দণ্ডকারণ্যতে স্থানান্তরিত করে দেন। এই দণ্ডকারণ্য হলো এখনকার ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর মহারাষ্ট্রের মিলিত একটা জায়গা। এই উদ্বাস্তু মানুষগুলোকে দণ্ডকারণ্যতে স্থানান্তরিত করার পর এই উদ্বাস্তু মানুষগুলোর সেইখানে থাকার জন্য প্রধানত 3টে চ্যালেঞ্জের এদের সম্মুখীন হতে হয়। ফার্স্ট হলো ভাষা তাদের মূলত বাংলা, কিন্তু সেইখানে অন্য ভাষায় মানিয়ে নিতে তাদের সব থেকে বড় সমস্যা। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো যে সেখানকার বেশিরভাগ জমি পাথুরে জমি বা নন ফার্টাইল জমি, যেখানে চাষবাস কিন্তু একদমই উপযোগী সেরকম নয়। এছাড়া তো ওয়াটার ক্রাইসিস আছেই। এই সব প্রতিকূলতাকে কাটিয়েও এই উদ্বাস্তু মানুষগুলো যখন ফসল উৎপাদনও করতো তখন সেই ফসলকে কিন্তু নিয়ে চলে যেত তো সেখানকার লোকাল ট্রাইবাল গ্রুপের মানুষেরা, এবং এই ট্রাইবাল গ্রুপদের কাছে থাকতো তীরধনুক। তাই অসহায় মানুষগুলো কিন্তু সেভাবে রেজিস্টও করতে পারতো না। দিনের পর দিন এইভাবেই চলতে থাকে। এইখানে বলে রাখা ভালো যে 1947 থেকে 1977 পর্যন্ত পশ্চিমবঙ্গে মূলত কংগ্রেসেরই গভর্নমেন্ট ছিল, আর মেন অপোজিশন পার্টি ছিল লেফট বা বাম বিচারধারার কিছু পার্টি যেমন সিপিএম এর মতো। এই পার্টিগুলো, এই অপোজিশন পার্টিগুলো তখন উদ্বাস্তু বাঙালি হিন্দুরা যারা দণ্ডকারণ্যতে আছে তাদের জন্য আওয়াজ তোলেন এবং বলেন যে যদি তারা ক্ষমতায় আসেন কংগ্রেস গভর্নমেন্টকে হারিয়ে, তাহলে তারা এই মানুষগুলোকে আবার রিসেটেলমেন্ট করার ব্যবস্থা করবেন পশ্চিমবঙ্গে। এই প্রতিশ্রুতি তারা তখন দেন। যথারীতি 1977-এ যখন জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বে এই বাম জোটের একটা সরকার তৈরি হয় পশ্চিমবঙ্গে, তখন এই মানুষগুলোর মনে আর একটা আশা জাগে যে তারা আবার পশ্চিমবঙ্গে ফিরে যেতে পারবে, কারণ তাদের দাবি নিয়ে যারা কথা বলেছেন তাদেরই সরকার পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই বাম সরকার গঠনের ঠিক এক বছরের মধ্যেই, প্রায় এক বছরের মধ্যেই বাম সরকারেরই একজন মন্ত্রী রাম চ্যাটার্জি 1978 এপ্রিল মে মাস করে এই দণ্ডকারণ্যতে ভিজিট করেন, সেই রিফিউজি মানুষগুলোর সঙ্গে দেখা করেন এবং তাদেরকে প্রমিস করেন যে প্রমিস তারা আগে করে এসেছিলেন সেই সেটেলমেন্ট তারা তাদেরকে করে দেবেন পশ্চিমবঙ্গে এবং তাদেরকে আবার পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া হবে। এতে তারা আরও বেশি উৎসাহিত হতে শুরু করেন। এই রিফিউজিরা আরও বেশি উৎসাহিত হতে শুরু করেন যে তারা ভাবেন যে তারা পশ্চিমবঙ্গে হয়তো আবার যেতে পারবেন। এই মাঝখানে কিন্তু এই মরিচঝাপি, সুন্দরবনের মরিচঝাপিতে তাদেরকে স্থানান্তরিত করার একটা প্রমিস করা হয়। যথারীতি এই মানুষগুলো, এই রিফিউজি মানুষগুলো দণ্ডকারণ্যতে যে সমস্তটুকুই জমিয়েছিলেন বা তৈরি করেছিলেন সেই সমস্ত কিছু বিক্রি বাট্টা করে পশ্চিমবঙ্গের দিকে আসতে শুরু করেন। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের ততদিনে কিন্তু মুড পাল্টে গেছে। যে প্রমিস বাম গভর্নমেন্ট অপোজিশন পার্টি হিসেবে করেছিল সেই প্রমিসের কথা তারা ভুলে যান এবং বাম গভর্নমেন্টের সরকারে আসার পরই একটা নতুন পলিসি তৈরি হয় এবং তারা আবার এই মানুষগুলোকে পশ্চিমবঙ্গে রিহ্যাবিলিটেট করতে অস্বীকার করেন। ততদিনে কিন্তু বহু মানুষ দণ্ডকারণ্য থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেছেন এবং এখানে বলে রাখা ভালো, 1971 যখন ওয়ার হয় তখন যে সমস্ত আরও হিন্দু বাঙালিরা বা দলিতরা ইস্ট পাকিস্তানে থেকে গেছিলেন, এই দেশে আসেননি, তারাও ধর্মীয় নিপীড়নের কারণে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেন এবং বিভিন্ন রাজ্যে প্রবেশ করতে শুরু করেন। এদের মধ্যেও কিছু অংশ মরিচঝাপিতে গিয়ে থাকার ব্যবস্থা শুরু করেন। যে সমস্ত রিফিউজিরা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ঢুকে গেছিলেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে পুলিশের দ্বারা, যেমন পোর্ট থেকে, বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে, রেলওয়ে স্টেশন থেকে, তাদেরকে সেখান থেকেই আটক করে আবার দণ্ডকারণ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং যারা বেঁচে গেছিলেন এই রিফিউজিদেরই একটা সংগঠন উদ্বাস্তু উন্নয়ন সমিতি, তার প্রেসিডেন্টের নেতৃত্বে মরিচঝাপিতে স্থানান্তরিত হয়ে যান। দীপ হালদার, যিনি এই মরিচঝাপি হত্যাকাণ্ড নিয়ে একটা বই লিখেছেন ব্লাড আইল্যান্ড নামের, তিনি বলেন যে প্রায় 1.5 লক্ষ মানুষ এই মরিচঝাপিতে নিজেদেরকে সেটেল করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এই ধরনের সেটেলমেন্টের জন্য কিন্তু গভর্নমেন্ট, তখনকার বাম গভর্নমেন্ট একদমই টলারেট করার মুডে ছিলেন না। তারপরেই সরকার অ্যানাউন্স করে যে এই মরিচঝাপিতে যে সমস্ত উদ্বাস্তুরা এসে সেটেল হয়েছেন বা বসবাস করছেন তারা ফরেস্ট আইনকে মানছেন না, তারা ফরেস্ট আইনকে উল্লঙ্ঘন করছেন। শুধু তাই নয়, এই বাম গভর্নমেন্ট এতদূর পর্যন্ত বলে যে এই মানুষগুলো সুন্দরবনের ইকোলজিকে ইনব্যালেন্স করছে এবং ফরেস্টের যে ওয়েলথ সেই ওয়েলথকেও নষ্ট করছে। ঠিক তারপরই 1979 26 জানুয়ারি 30 জন পুলিশ বাম গভর্নমেন্টের নির্দেশে এই মরিচঝাপির অঞ্চলে যায় এবং সেখানকার মানুষদেরকে বলে যে এই জায়গা তৎক্ষণাৎ খালি করে দিতে। কিন্তু বলা হয় যে সেই সব মানুষগুলো নিজেদের জোরে কোনো রকম গভর্নমেন্টের সাপোর্ট ছাড়াই হসপিটাল, রোডস, তারপরে বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য নৌকা, এছাড়াও পানীয় জলের ব্যবস্থা, এছাড়াও বিভিন্ন ব্যবসাপাতিও শুরু করে ফেলেছিলেন। তাই তারা সেই সমস্ত কিছু ছেড়ে কখনোই যেতে রাজি হন। সরকারি অর্ডার না মানায় সঙ্গে সঙ্গে মরিচঝাপি এলাকায় 144 সেকশন লাগানো হয় এবং সাথে সাথে একটা ইকোনমিক ব্লকেজ তৈরি করা হয় যাতে ওই মরিচঝাপি দ্বীপের মানুষ কোনো রকমভাবে অন্য কোনো আইল্যান্ডে যেতে না পারে এবং তাদের দরকারি পানীয় জল অথবা মাছ ধরার জন্য যেটুকু যাওয়ার দরকার সেটুকু যাওয়া বা অন্য কোনো খাবার সংগ্রহের জন্য যেতে তারা বাধাপ্রাপ্ত হন এবং তারা কোনো রকমভাবে আইল্যান্ডকে পার করতে পারেন না। এই ঘটনার পর দিনের পর দিন পুলিশের ব্লকেজ কিন্তু থেকেই যায়। তার ফলে ঘরে যে সমস্ত খাবার ছিল, যেটুকু পানীয় জল ছিল সেই সমস্ত কিছু শেষ হতে থাকে এবং বলা হয় যে শয়ে শয়ে বাচ্চা, পুরুষ, মহিলা তারা শুধুমাত্র না খেতে পেয়ে এবং পানীয় জলের অভাবে মারা যান। শুধু তাই নয়, কিছু বাচ্চা বা পুরুষ বা মহিলা বিষাক্ত পানীয় বা খাবার খেয়েও মারা যান। এই সমস্ত কিছু থেকে বাঁচতে যারা আইল্যান্ড থেকে পালিয়ে যেতে চান তাদেরকে পুলিশ খাবার তো দেয়ইনি, বরং তাদেরকে সেখানেই শুট করা হয় এবং নদীতে ফেলে দেওয়া হয়। এই রকম বর্বরচিত অত্যাচার মাসের পর মাস চলতে থাকে শুধুমাত্র এই মানুষগুলোকে এইখান থেকে তাড়ানোর জন্য। এই রিফিউজি অসহায় নিপীড়িত মানুষগুলোকে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এরপরে শুধু এখানেই থেমে থাকে না, প্রচুর মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয় যাতে কোনো রকম ভাবে এই রিফিউজি মানুষগুলোর ওপর প্রেসার পড়ে যাতে তারা এখান থেকে চলে যায়। এরপরে নানানভাবে অ্যাটাক তো হয়, কিন্তু একটা সিরিয়াস অ্যাটাক হয় মে মাসে। বলা হয় যে প্রচুর বাড়িকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং যারা এখান থেকে বাঁচতে চায় তাদেরকে বন্দি করে জাহাজে করে কলকাতা এবং কলকাতা
কলকাতা থেকে আবার দণ্ডকারণ্যে পাঠিয়ে দেওয়া হয়। দীপ হালদার আরও বলেন যে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে এবং কতজন নিখোঁজ হয়েছে তার কোনো খাঁটি রেকর্ড নেই। মানুষ হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়, বলা হয় সংখ্যা 10,000 পর্যন্ত হতে পারে, কিন্তু সরকারি পরিসংখ্যান মাত্র 2 থেকে 8-এর মধ্যেই থেমে যায়। এবং শেষ পর্যন্ত 1979-এর 18 মে তৎকালীন বাম গভর্নমেন্টের ইনফরমেশন মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি পরবর্তীকালে সিএমও হয়েছিলেন, তিনি একটি স্টেটমেন্ট জারি করেন এবং বলেন যে মরিচঝাপিতে আর একটাও রিফিউজি নেই। দেখুন, এই ঘটনার কোনো সলিড প্রুফ নেই, কারণ এই ঘটনার পরবর্তীকালে কোনো ইনভেস্টিগেশনই হয়নি। যতটুকু মিডিয়া রিপোর্ট এবং যতটুকু রিসার্চ অ্যানালাইসিস থেকে ডকুমেন্ট থেকে পাওয়া যায় সেই সমস্ত তথ্যই আমি আপনাদের সামনে রাখলাম। আপনারাও যদি চান তাহলে ইন্টারনেটে গিয়ে মরিচঝাপি হত্যাকাণ্ড সম্পর্কে নানান তথ্য পেতে পারেন। কিন্তু আমার কাছে কথা হলো যে ইনভেস্টিগেশন অভাবে হোক বা অন্য কোনো কারণে হোক এই ঘটনা যদি সত্যি হয় এবং তা যদি আমাদের দেশের কাছে না আসে, তাহলে এটা গণতন্ত্রের জন্য একটা বড় ধাক্কা। উদ্বাস্তু মানুষদের ওপর অত্যাচার বা কোনো অন্য ধর্মের মানুষদের ওপর অত্যাচার বা কোনো অন্য দেশের মানুষদের ওপর অত্যাচারটা বড় কথা নয়, বড় কথা হলো হিউম্যানিটির ওপর অত্যাচার। প্রশ্ন হলো হিউম্যানিটির। যদি সত্যি আজ থেকে 40 বছর আগে এই উদ্বাস্তু অসহায় মানুষগুলোকে এইভাবে নিজেদের জায়গা থেকে আবার স্থানান্তরিত করা হয়, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু একটা কলঙ্কময় ইতিহাসই বলা যেতে পারে। আজ ওই মরিচঝাপি হত্যাকাণ্ডের ভয়ঙ্কর ঘটনা ভিকটিমসদের কাছ থেকে জানা যায়। আজও মানুষ মনে করে সেই ভয়ঙ্কর রাত, সেই ভয়ঙ্কর দিনগুলোকে। তাই আমাদের নতুন প্রজন্মকে এটা মনে রাখতে হবে যেন কোনো রকমভাবে স্বাধীন ভারতবর্ষে হিউম্যানিটির ওপর এইরকম আঘাত কোনোভাবে না আসে, এবং তার জন্য যতটুকু আমাদেরকে দায়িত্বশীল হওয়ার ততটুকু দায়িত্বশীল হতেই হবে। যদি এই ভিডিওটা আপনি এতদূর অবধি দেখেছেন তাহলে হয়তো কিছু না কিছু আপনার এই ভিডিওতে ভালো লেগেছে। তাহলে যদি এই ভিডিওটা আপনার সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, এতে আমি আরও মোটিভেট হই নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য। আর যদি সত্যিই আমার কন্টেন্ট আপনাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাপোর্ট করবেন, এবং আমি আপনাদের সামনে আরও নতুন নতুন ইন্টারেস্টিং টপিকস নিয়ে কন্টেন্ট বানাতে থাকবো। তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।